অনেক উপদেশ তো হইলো, এখন কাজে লাগাবো কিভাবে, যেহেতু এটা আমাদের মোটামুটি ব্যবহারিকের মতো একটা ক্লাস। তো আমরা আশা করি যে কাজে লাগানোর চেষ্টা করি যে কিভাবে লাগাইতে পারি। এক নম্বর কথা হচ্ছে যে ভাই, আপনি যদি আর্থিকভাবে স্বাধীন হইতে চান, আপনার তো অলরেডি কোনো ইনকাম সোর্স থাকতে হবে। তাহলে যারা বেকার, টাকা পয়সার ইনকাম নাই, তারা পরিকল্পনাই করতে পারবেন, কাজে আসতে পারবে না। তাহলে আপনি যে কোনো একটা চাকরি হোক, ব্যবসা হোক, কিছু একটা আপনাকে করতে হবে যেখান থেকে আপনার কম হোক বা বেশি হোক টাকা পয়সা আসতেছে, তবেই প্ল্যানিং করা সম্ভব, না হলে তো সম্ভব না। তাহলে আপনি কি করেন, যেই কোনো ভাবেই হোক আপনি আয়ের ব্যবস্থা করেন, আপনি জব করেন, চাকরি করেন, প্রবাসে যান, ইনকাম করার চেষ্টা করেন। দুই নাম্বার যেটা হচ্ছে যে একটা জিনিস মনে রাখবেন, আপনার কর্মদক্ষতা আপনারে কিন্তু টাকা ইনকাম করার যে ক্ষমতা সেটা দেয়। একই কোম্পানিতে দেখবেন যে আপনার বেতন 30, আরেকজনের 40, আরেকজনের 2 লাখ টাকা। এক একটা কোম্পানির সিইও মাসে বেতন হচ্ছে কত, 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা। তার মানে কোম্পানি আপনার মুখ দেখে বেতন দেয় না, আপনার কর্মদক্ষতার উপর নির্ভর করে আপনার বেতন দেয়। তো এই জন্য যে যেই পজিশনে আছি আমরা ট্রাই করব, নতুন হইলে ট্রাই করব যে আগে কিছু কর্মদক্ষতা অর্জন করে তারপরে চাকরিতে আসার জন্য। অলরেডি যদি চাকরিতে থাকে, কিছু টাকা পয়সা বিনিয়োগ করে যদি কিছু জ্ঞান অর্জন করা যায়, দক্ষতা অর্জন করা যায়। এই যে দেখবেন যে বাংলাদেশ থেকে যেই সমস্ত প্রবাসীরা দেশের বাইরে আসে, সবাই লেবার ক্যাটাগরিতে এই কারণেই থাকে যে তাদের আসলে কোনো একটা বিশেষ বিষয়ের উপর কোনো দক্ষতা নাই। এই না থাকার কারণে ওই দেশে গিয়ে তারা শিখে তারপরে বেড়ে উঠতে হয়, তো এটার জন্য সময় লাগে। কিন্তু আপনি যদি যে কোনো একটা বিষয়, সেটা যে কোনো কাজ হোক, আপনি ওই কাজের উপরে যদি আপনার দক্ষতা থাকে, বিশ্বের যে কোনো জায়গায় যান আপনাকে কি করবে, টাকা পয়সা দিবে। আর দক্ষতার ছাড়া আপনি ইনকাম বাড়াইতে পারবেন না। তাইলে আপনি কি করেন, আপনার দক্ষতা বাড়ান, ইনকাম বাড়ানোর চেষ্টা করেন। এখন আসি ফ্যামিলির মধ্যে আমরা যেটা বললাম, এটা আজকে থেকে আপনি শুরু করবেন। আপনি আপনি নিজের, অনেকে আমরা জানি যে সবার বেতনের 70 থেকে 80% সবার খরচ হয়ে যায়, এটা হচ্ছে পত্রিকার রিপোর্ট। যে কেউ যদি 1 লাখ টাকা ইনকাম করে বাংলাদেশের প্রেক্ষাপটে, তার 70 থেকে 80 হাজার টাকা ফ্যামিলির ওই যে খরচের চলে যায়। সেভিং করার মতো তার কাছে টাকাই থাকে না, কারণ 30% সে কিছু কিনতে চায়, আর 70% তার প্রয়োজন। দিন শেষে তার নিট যে জমানো সেটা জিরো। তো এই জন্য আপনি ট্রাই করবেন যতটা ধীরে ধীরে কমিয়ে আনতে পারেন। তাহলে পরিবারের যেগুলো নিড সেগুলো তখন চালাইতে হবে, কিছু করার নাই। আপনি বাড়াই ফেলাইছেন, 70% করছেন, 80% করছেন, ধীরে ধীরে ট্রাই করেন যতটুকু করানো সম্ভব। এই নিডগুলা আপনি ধীরে ধীরে কি করবেন, কমানোর চেষ্টা করবেন, অথবা আয় বাড়ানোর চেষ্টা করবেন। দুটা আপনার, হয় আপনি খরচ কমান অথবা আয় বাড়ান, যেটা আপনি পারেন সেটা আপনি করেন। আর যদি আপনার এইরকম অবস্থা হয়, তাইলে ইচ্ছাগুলাকে 5 বছরের জন্য মেরে ফেলান, যে আইফোন নিতে হবে, বাড়িটাকে রং করতে হবে, একটা ভালো বাইক নিতে হবে, আপাতত থাক, দরকার নাই। কারণ এইটা করা ছাড়া আপনি আর্থিক স্বাধীনতার দিকে যাইতে পারবেন না। আপনি যদি 1 লাখ টাকা ইনকাম করে 20,000 80,000 টাকা আপনার ফ্যামিলির দরকার, 5,000 10,000 টাকা আপনি খরচ করেন, বিনিয়োগটা করবেন কি আর? তো এইটা আগে অর্জন করার চেষ্টা করেন। তো যাই হোক, এটার জন্য যারা কর্মজীবনে প্রবেশ করেছেন, এটার জন্য ইন্টারন্যাশনাল একটা রুল হচ্ছে, আপনি যদি 1 লক্ষ টাকা ইনকাম করেন, তো তারা বলতেছে যে অন এভারেজে আপনি 50,000 টাকা আপনার ফ্যামিলির জন্য বা আপনার যেগুলা নিত্যদিনের দরকার এটার জন্য খরচ করবেন। এটা হচ্ছে কাদের জন্য, যারা এই যে 20-25 বছরে কর্মজীবনে প্রবেশ করছেন, এখনো কোনো লাইবিলিটি নাই, তাদের জন্য। আর 30% ওই যে আপনি আপনার যেটা ইচ্ছা, ভালো কাপড় চোপড় কিনবেন, আইফোন কিনবেন, এটার পিছনে খরচ করতে পারেন। আর 20% যদি আপনি সেভিং করেন, বিনিয়োগ করেন, তাইলে আপনার জীবনে আপনি অতটা কোনো ফাইন্যান্সিয়াল ওইরকম সমস্যার মুখোমুখি হবেন না। কিন্তু আমাদের সমস্যা, যেহেতু আমাদের এই কোর্সে যারাই আসছি, আমাদের জানি সবার বয়সী মোটামুটি 30-এর উপরে। তো এই সূত্র দিয়ে আপনার চলবে না, আপনাকে তখন রিভার্স সূত্র নিয়ে আসতে হবে, যে আপনার চাহিদাও কমাইতে হবে। যেখানে আপনার 50% আপনি ফ্যামিলির জন্য খরচ করতেন, অ্যাটলিস্ট 5% কমায় ফেলান, 45%। 1 লাখ টাকার যা ইনকাম করতেন, 50,000 খরচের জন্য দিতেন, এখন আপনি 45 দেন। আপনি দেখেন, আপনি চাইলে সবই সম্ভব। আপনি যদি বলেন যে আপনার চাকরি নাই, 2 মাস যদি না দেন, ফ্যামিলি কিন্তু ঠিকই চলবে। তো আপনি যদি আপনার ইনকামটা কমিয়ে দেখান, কারো কিছু সমস্যা কিন্তু নাই। এরপরে আপনার যেগুলো ইচ্ছা, এগুলো 20-30% আপনি খরচ করতেন, আপনি জিরো করে ফেলেন অথবা 15% করেন। আর 40% আপনি ইনভেস্ট করবেন, যেহেতু আপনি আগামী 5 থেকে 10 বছরে আর্থিক স্বাধীনতা চান। তাহলে আমাদের জন্য এই সূত্রটা আমরা ব্যবহার করতে হবে। আর যারা কেবল আপনি ইনকাম শুরু করছেন, ফ্যামিলি এখনো বাড়ে নাই, বিয়ে শাদী করেন নাই, তাদের জন্য
এইটা স্বাভাবিক একটা সূত্র হইতে পারে, কারণ তার জীবনে প্রায় 30 বছর সে সময় পাবে ইনভেস্ট করার। কিন্তু আমাদের জীবন থেকে অলরেডি 10-15 বছর কিন্তু চলে গেছে কর্মজীবনে ঢোকার পর থেকে। তো এই জন্য আপনি ট্রাই করবেন এই সূত্র অনুযায়ী করার জন্য। দিন শেষে একটা কথাই মনে রাখবেন, আপনার আয় যেটাই হোক, কেউ বলবেন যে ভাই আমি 30,000 টাকা শুধু ইনকাম করি, আমি কি করব? তার মানে আপনার 30,000 অনুযায়ী আপনার সামাজিক স্ট্যাটাস একরকম, আপনার খরচও ওই রকম হবে। আপনি 30,000 ইনকাম করে লাখপতির মতো খরচ করলে তো চলবে না। যে ব্যক্তির মাসিক খরচ 1 লাখ, তার সামাজিক স্ট্যাটাসও 1 লাখের মতোই হওয়া দরকার। আর যার 10 কোটি, সে 10 কোটির মতো চলবে। তাইলে 10 কোটির ব্যক্তি যদি সেভিং করতে পারে, আপনারও তো পারার কথা। এখন আমাদের সমস্যা হচ্ছে, আমরা 30,000 ইনকাম করি কিন্তু চলি আমরা যারা 70,000 1 লাখ টাকা ইনকাম করে তাদের জন্য। তো ওই জন্য আমাদের প্রতি মাসে ঋণ করতে হয়, তো ঋণ ধার করা যাবে না। সহজ কথা হচ্ছে, আপনি কম কামান, আগামী 5 বছর গরিব থাকেন, এটা আপনারা মানসিকভাবে মেনে নিতে হবে যে আমার ইনকাম কম, আমি গরিব থাকি। তো করবেন কি, স্কিল বাড়াবেন যাতে আয় বাড়ে, ধীরে ধীরে বিনিয়োগ করবেন। এখন আমরা চলে আসি যেটা, সেটা হচ্ছে যে যে জিনিসটা আমরা অলরেডি আপনাদেরকে বুঝাইছি, যে যেখানে আপনি ওই যে বিনিয়োগটা যে এখন করবেন, যাকে তাকে টাকা হাওলাত দেওয়া যাবে না, এটা মনে রাখবেন। টাকা আপনি হাওলাত দিবেনই না। আর যদি টাকা কাউকে হাওলাতও দেন, চিন্তা করবেন যে আপনি যখন চাবেন তখন পাবেন না, এটা একদম চিরন্তর সত্য। টাকা হাওলাত দেওয়া ইসলামে বলে যে এটা আপনার সদকার, দান সদকার চাইতেও ভালো ইবাদত। তো ওই জন্য মাঝে মধ্যে ঠিক আছে, সম্পর্ক রক্ষার খাতিরে আপনাকে দিতে হয়, কিন্তু আপনি কি করবেন না, আপনার টোটাল যত টাকা আছে তার সব টাকা দিয়ে দিবেন না। আপনার কাছে যদি 10 লাখ টাকা থাকে, ম্যাক্সিমাম আপনি 1 লাখ টাকা কাউকে হাওলাত দিতে পারেন, একান্তই যেখানে আপনার দরকার, সম্পর্ক টিকবে না, না হলে আপনি দেন, সমস্যা নাই। কিন্তু 1 মাসে দিবে বলছে, আগে থেকেই ধরে নেন 3 মাস পরে দিবে। এই মানসিক প্রস্তুতি থাকলে তখন আপনার টেনশন হবে না। আর এটা বাস্তবতা, আমি নিজেও জানি, আমার নিজের উপরও ঘটেছে। না দিলে আপনার বলবে যে টাকা পয়সা এত আছে, আমাকে কিছু দেয় না, আমার কিছু দরকার। বলছে 3 মাসে দিয়ে দিবে, 1 বছর পরে গিয়ে টাকাটা দিছে। আর এটা একরকম না, 10 জন এইরকমই করছে। তার মানে মাঝে মধ্যে আমাদেরকে বাধ্য হয়েই দিতে হয়। আপনি যতই বলেন দিবেন না, তখন কিন্তু অনেক সম্পর্ক টিকে না। তো ওই রকম ক্ষেত্রে যদি বলে যে 6 মাস পরে দিবে, চিন্তা করবেন যে 1 বছর পরে দিবে। আর ওই টাকাটা তাকে আপনি কি করবেন না, ওই টাকাটা তার কাছে ফালায় রাখবেন না, সব সময় আপনি স্মরণ করাবেন যে আপনার টাকা দরকার। না হলে সে চিন্তা করবে যে তার তো দরকার নাই। এই সূত্র না যদি অর্জন করেন, তাহলে বিশেষত প্রবাসীরা, এদের বিদেশে থেকে থেকে যে হয়, মন মানসিকতা কিছুটা উদারপন্থী থাকে। 20-30 লাখ টাকা মানুষের কাছেই নাকি তার পাওনা। তো এইরকম প্রবাস জীবন করে তো আপনার লাভ নাই। আপনি ইনকাম করে 20-30 লাখ টাকা মানুষকে হাওলাত দিয়ে রাখছেন, এরকম সমাজ সেবা করার জন্য উপরওয়ালাও আপনারা বলে নাই। উপরওয়ালা বলছে যে খাইতে পারতেছে না, যার আপনার ওই কর্জটা না দিলে তার জীবন চলে যাবে, তারে আপনি দেন। যে আপনার কর্জের টাকা নিয়ে ব্যবসা করবে, কর্জের টাকা নিয়ে বিলাসিতা করবে, তারে আপনারে দেওয়ার জন্য কেউ বলে নাই, আল্লাহও বলে নাই। অতএব এইটা একটু মাথায় রাখবেন। আরেকটা কথা হচ্ছে, ইনফ্লেশনটাও মনে রাখবেন। আপনি যে টাকাটা তার কাছে হাওলাতে দিচ্ছেন, এই 30 লাখ টাকা বা 20 লাখ টাকা, প্রতি বছর তো আপনার টাকাটা কমতেছে, তার কাছ থেকে তো আপনি লাভও চাইতে পারবেন না, সেটা সুদ হয়ে যাবে আবার। কিন্তু আপনার টাকার মান তো কমে যাচ্ছে, প্রতি লাখে 8,000 টাকা কমে যাচ্ছে। তার মানে কি, 1 বছরের বেশি কারো কাছে টাকা হাওলাত রাখা যাবে না। এইটা আপনার নিয়ম মেনে রাখবেন আপনি। এটা আপনার জীবনের একদম ফাইনাল কি সূত্র, যারাই টাকা দেন হাওলাত দিলেও 1 বছরের বেশি বলে দিবেন যে ভাই যাই কিছু করো, 1 বছরের বেশি আমি দিব না। আর অত্যন্ত গরিব হইলে তারে দান করে দেন, যে ঠিক আছে এটা আমি আল্লাহর হস্তে দিয়ে দিলাম। এই সূত্র ছাড়া আপনার টাকা কমতে থাকবে, সম্পর্কও খারাপ হবে, আর মানসিকভাবে নিজেও কষ্টে থাকবেন। এটা করা যাবে না। ওই জন্য আমাদের ওই যে অনলাইনে প্রবাসীদের নিয়ে কাজ করে, দেখবেন যে ইকবাল বাহার ভাই আছে, উনি প্রবাসীদের একটা কথাই বলে যে আপনাকে না বলা শিখতে হবে। সব ক্ষেত্রে হ্যাঁ বলা যাবে না, না বলা শিখতে হবে, যে না আমি টাকা হাওলা দিতে পারবো না, বা আমার কাছে টাকা নাই, এটা আপনার বলতে হবে। এরপরে আসি, একটা জিনিস মনে রাখবেন, এটার পাশাপাশি কারেন্সি ডেপ্রিসিয়েশন বলে একটা জিনিস আছে। এখন বিশ্বে ডলারের উপরে চলে, কিন্তু এই ডলারের বিপরীতে টাকার দামটা উঠানামা করে। 2000 সালে $1 বিপরীতে মাত্র 40 টাকা ছিল। $1 থাকলে 40 টাকা পাওয়া যেত। আজকে $1 থাকলে আপনার 120 টাকা পান কমপক্ষে। এখানে আপনি কোনো বিনিয়োগও করেন নাই, কোনো কিছুই করেন নাই। যদি ধরেন যে আপনি 2000 সালে আপনার বাসার মধ্যে $1 থাকতো আলমারিতে, আজকে অটোমেটিক ওইটা 120 টাকা, আপনি কিছুই করেন নাই।
কিন্তু টাকা, বাংলাদেশি টাকাটা যদি আপনার 1 টাকা যদি আপনার ওই ডলারে থাকতো, এটা আজকে এটার প্রায় 10 পয়সা ভ্যালু হইতো। কারণ হচ্ছে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই জিনিসটা মাথা রাখতে হবে যে ডলারের বিপরীতে আমাদের টাকার মান অবমূল্যায়নও হচ্ছে, ভবিষ্যতেও হবে। আর গত যদি আমরা 30 বছর চিন্তা করি, প্রতি বছরে 3% করে টাকার মানের অবমূল্যায়ন ঘটে, প্রতি বছর 3% করে। এখন যারা এই প্রবাসী ভাই আছেন, ধরেন যে যারা আমরা দুবাইতে থাকি অথবা আমেরিকাতে থাকি, আপনি যদি কোনো কিছু নাও করেন, টাকাটা বাংলাদেশি সেভিং অ্যাকাউন্টে রাখলে আপনার লস। কারণ এই যে এই 3% করে কিন্তু অটোমেটিক লস হচ্ছে। আপনি যদি আমেরিকান ডলারেই ধরে রাখেন, ওইটা যদি আপনি 20 বছর পরে বাংলা টাকায় কনভার্ট করেন, আপনার 30% এমনিই লাভ। তো এই জন্য যারা এই বিদেশে আছেন, আপনি ওই দেশে টাকায় আপনার ডলারের মানে টাকাটা ধরে রাখার চেষ্টা করবেন। কারণ অনেকেই আছে, আমরা জানি, যারা শেয়ার বাজারে আসবো না, দেশে গিয়ে একটা ব্যবসাপাতি করবো এরকম চিন্তা ভাবনা আছে। আপনি বাংলাদেশে ব্যাংকে টাকা রাখতেছেন না, আপনি যেই দেশে আছেন, বিশেষত যদি আপনি মধ্যপ্রাচ্যে দেশগুলোতে থাকেন, এটার সাথে ডলার এবং দেরহাম বলেন, এদের ততটা পার্থক্য ঘটে না। তো সবচেয়ে বেস্ট হয় আপনি যদি ডলার অ্যাকাউন্টে টাকাটা রেখে দিতে পারেন, আপনার জন্য অটোমেটিক প্রতি বছর 3% করে সে লাভ করতেছে, কিছুই করার দরকার নেই আপনার। তাহলে এটা একটু মাথায় রাখবেন যে টাকাটা বাংলাদেশে পাঠানো যাবে না, শুধু যেই টাকা দরকার ওইটাই পাঠাবেন, বা যেটা বিনিয়োগ করবেন ওইটাই পাঠাবেন। বাকি টাকা আপনি দেশের বাইরে থাকলে, যেই দেশে আছেন ওই টাকার মধ্যেই আপনি রেখে দেন। কিন্তু তাই বলে আবার ওই যারা কেউ যদি পাকিস্তানে থাকেন, ইন্ডিয়া থাকেন, ওইখানে ধরে রাখে লাভ নাই, ওদেরও আমাদের মতো ডেপ্রিসিয়েশন ঘটে, ওইটা একটু মাথায় রাখবেন। তাহলে এখন যদি আমরা সামারি করি, এখন তাহলে দুইটা জিনিস বুঝলেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 8.5%, আর ডলারের বিপরীতে টাকার মানের অবমূল্যায়ন ঘটে 3%। তাইলে টোটাল 11.5% প্রতি বছরে আপনার 1 লাখ টাকার বিপরীতে খরচ হয়ে যাচ্ছে অটোমেটিক, আপনি কিছু না করলেও। তাহলে আপনি যদি একজন সচেতন ব্যবসায়ী হন, সচেতন কোনো ব্যবসা করেন, তাহলে আপনার ব্যবসা প্রতি বছরে যদি লাখে যদি 11.5% যদি লাভ না করতে পারে, ওই ব্যবসা করা মানে প্রতি বছর আপনি লস করতেছেন। তাহলে আজকে থেকে অন্তত আমরা যে বলি যে 12%-এর কমে, 15%-এর কমে যদি রিটার্ন দেয় ওইখানে বিনিয়োগ করবেন না। এর পিছনের মূল কাহিনী হচ্ছে এটা, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর কারেন্সি ডেপ্রিসিয়েশন হিসাব করলে অ্যাটলিস্ট 11.5%-এর উপরে আয় করা দরকার, না হলে লস। এই সূত্রটা নিজে মাথায় রাখবেন। আর যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে ব্যাংকে টাকা রাখলে তো আপনারা 6, 7, 8%-এর বেশি দেয় না। তারা হলে আপনি কি দুঃখে ব্যাংকে টাকাটা রাখবেন? ব্যাংকে আপনার রাখবে যেটা নিত্য প্রয়োজনীয় দরকার, সেই টাকাটা আপনি রাখবেন। এর চাইতে বেশি টাকা ব্যাংকে থাকার কোনো দরকার নাই। ব্যাংক আপনার টাকাগুলো নিয়েই কিন্তু শেয়ার বাজারে লাগায়। এই যে এবি ব্যাংক বলে একটা আরব বাংলাদেশ ব্যাংক আছে, দেখবেন এরা 2005-এর পূর্ব পর্যন্ত এদের টোটাল ডিপোজিটে 70% টাকা তারা শেয়ার বাজারে ইনভেস্ট করতো। যদিও এটা অ্যাগ্রেসিভ ছিল, এটার কারণে তখন তারা অনেক লাভও করেছে, নানা প্রকার কারণে তারা লস করছে। তাইলে চিন্তা করেন, যেই ব্যাংকে আমরা টাকা রাখতেছি, ওরা 100 টাকার বিপরীতে 70 টাকাই সেখানে বিনিয়োগ করতো। তো নানা প্রকার ঝুঁকির কারণে পরে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন প্রকার রেস্ট্রিকশন আনে, বলতেছে যে না, আপনি চাইলেই সব টাকা কি করতে পারবেন না, আপনি শেয়ার বাজারে আনতে পারবেন না। আপনারে বড় বড় কোম্পানিরে লোন দিতে হবে, ছোট কোম্পানিরে লোন দিতে হবে, এসএমই লোন দিতে হবে, আপনার রিজার্ভ ধরে রাখতে হবে। আগে এরকম নিয়ম কানুন ছিল না। তাহলে এখনো দেখবেন যে যে কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করতেছে, এই স্কয়ার বলেন, গ্রামীণ বলেন, রবি বলেন, বা যে কোনো কোম্পানি, তারা কোম্পানির টাকা দিয়েই অন্য কোম্পানির শেয়ার কিনে বসে আছে। কারণ তারা চিন্তা করতেছে ওষুধ সেক্টরে যদি আমার এটা হয়, তাইলে আমার যে অন্য সেক্টরটা আছে ওই সেক্টরের ক্ষতি হবে না, তাইলে ওই সেক্টরের শেয়ার আমি কিনে রাখি, তাইলে আমার রিস্কটা কি থাকবে, সমান থাকবে। ওই জন্য দেখবেন যে প্রতিটা কোম্পানি যখন শেয়ার বাজারে আপনি পড়বেন, সবারই অন্য কোম্পানির শেয়ার কিনে আছে। এইটাই হচ্ছে যে ঝুঁকি নিয়ন্ত্রণ করা আর মানসিক প্রস্তুতি। আশা করি এই দুইটা পেজ দেখার পর আপনি যেই ব্যবসায়ী করেন, যাই কিছু করেন, এই জিনিসগুলো আপনার যে কোনো দেশের উপর কাজে আসবে। আপনি আমেরিকা থাকলেও ওই চিন্তা করবেন যে আমেরিকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কত, সুদের হার কত, ওই অনুযায়ী আপনি রিটার্ন কত আশা করেন, ওই অনুযায়ী ওই কোম্পানিটা রিটার্ন দিচ্ছে কিনা, এটা আপনাকে চিন্তা করতে হবে। তাইলে ব্যবসা যেখানেই করেন এইগুলা সব দেশেই আছে, এটা আপনার মাথায় রাখতে হবে।